ইউনিভার্সাল সেট মানে হচ্ছে যে ধরো তুমি একটা কিছু নিয়ে কাজ করতেছো, তো তোমার কাজের পরিধির মধ্যে কি কি বস্তু থাকতে পারে, যত বস্তু থাকতে পারে সবগুলো বস্তুর সমাহার হচ্ছে ইউনিভার্সাল সেট। স্বাগতম ছোট ভাইয়েরা। আজকে আমরা সেট ফাংশনের একদম শুরুর যে পার্টটা সেই পার্টে ক্লাস করব। সবার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি স্বয়ং সৌকর্য, তোমরা আমাকে স্বয়ং বলে রাখতে পারো। আমি বুয়েটে সিএসসি বিভাগে অধ্যয়নরত আছি। এবং আমার নামের স্পেলিং হচ্ছে এরকম SWAYAM। আজকে আমি তোমাদের একদম বইয়ের প্রথম চ্যাপ্টার, সেটা সেট ও ফাংশন, এই চ্যাপ্টারটা নিয়ে শুরু করব। আচ্ছা, সবার আগে আসি যে তোমাদের অনেকেই হয়তোবা সেট সম্পর্কে খুবই ভালো জানো, ফাংশনটা হয়তোবা তোমাদের অনেক কাছেই নতুন। তো আমরা সবার আগে শুরু করব এই সেটটা নিয়ে। সেট জিনিসটা কি? সেট হচ্ছে সকল পার্থিব বস্তুর সমাহার। তো এইটা বলতে আমি কি বোঝাচ্ছি দেখো, যেমন ধরো কোনো ফল, যেমন ধরো তুমি আজকে কি কি কিনেছো, আপেল, তাই না? তারপর হচ্ছে ধরো লিচু, হ্যাঁ, তারপর হচ্ছে কমলা। এইগুলো অবজেক্ট না, এগুলো এক একটা বস্তু। তো এই বস্তু নিয়ে আমরা যে একটা সমাহার কল্পনা করি, ওটাই হচ্ছে সেট। এখন এটা কি শুধুমাত্র অবজেক্টের উপরেই সীমাবদ্ধ? না, তুমি যা যা চিন্তা করতে পারো। যেমন মনে করো আমি সংখ্যা চিন্তা করতে পারি 1 2 3। তো 1 2 3 দিয়ে আমি এরকম একটা কি সেট গঠন করতে পারি। তাহলে সেট হচ্ছে কি? সেট হচ্ছে সিম্পলি সকল মানে তুমি যা যা চিন্তা করতে পারো সেগুলোর সমাহার। আচ্ছা, তো এখানে একটা সেটের উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো আমরা সেটটাকে কীভাবে লিখি। প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে আমার সেটের শুরু। এরপরে কমা কমা দিয়ে আমরা অবজেক্টগুলো লিখি। যেমন এখানে অবজেক্টগুলো কি? নাম্বার বা সংখ্যা। এখানে কি কি আছে? 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে এবং সকল সংখ্যা আছে 100 পর্যন্ত। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই অবজেক্টগুলো আমরা লিখব, সেপারেট করব কি দিয়ে? কমা দিয়ে, ঠিক আছে? তাহলে এই সেটে কি কি আছে? ধরো 1 2 3 4। ওকে, এবার আমি আমার সেটটা শেষ করে দিব। এইখানে আমার থাকবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে আমরা সেট সম্পর্কে মোটামুটি জানলাম। এবার আসো হচ্ছে দেখো, আমরা তো সেটকে এভাবে প্রকাশ করতে পারি যে একটা সেটের মধ্যে কি কি জিনিস রয়েছে সেই জিনিসগুলো জাস্ট কমা আকারে পরপর লিখে যাব। সেটকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, একটু জুম আউট করি। দেখো সেট গঠন পদ্ধতি কি লিখছে, আমি যদি এখানে একটু লিখি ভালো করে। তো আমরা যে কোনো সেটের নাম দিতে পারি। ধরো এই সেটের নাম হচ্ছে এস। সেই এস হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, তারপর একটা চলক লিখলাম এক্স, এরপর একটা কোলন দিলাম। প্রত্যেকটা মানে আমি একটু পরে বুঝিয়ে দিব। এক্স কমা 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এখন দেখো এখানে তুমি একটু পরে দেখতে পারবা যে এইখানে এস নামক যে সেট আর এই যে সেট এটা আসলে একই। তো এখন এই সেটটা দিয়ে মানে কি বোঝাচ্ছে? প্রথমে দেখো এই যে এক্স, এটা হচ্ছে আমাদের একটা চলক। এখানে এই যে কোলন দেখতেছো, এই কোলন মানে হচ্ছে এরূপ যেন। এই কোলনকে আমরা কোলন পড়বো না, আমরা কি পড়বো? এরূপ যেন। তাহলে এক্স এমন যেন, এক্স হচ্ছে
100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। এখন খেয়াল করো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমার কি কি আছে? যেমন ধরো 1, তাই না, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর 2 এর স্কোয়ার কি হয়? 4, তাই না, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর দেখো 3 এর স্কোয়ার 9, তারপর 4 এর স্কোয়ার হচ্ছে 16, 5 এর স্কোয়ার হচ্ছে 25, এরপরে 6 এর স্কোয়ার হচ্ছে 36, আর কি কি আছে? এরপরে হচ্ছে তোমার 7 এর স্কোয়ার হচ্ছে 49, 8 এর স্কোয়ার হচ্ছে 64, 9 এর স্কোয়ার 81, আর 10 এর স্কোয়ার হচ্ছে 100। এরপরে 10 এর পরে তো আরও সংখ্যা আছে, তাই না, 11 আছে, 11 স্কোয়ার হচ্ছে 121। আপাতত আমরা থেমে যাই। কি বলছে? এক্স হচ্ছে 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা 100 থেকে বড় নয়, তার মানে এই এক সংখ্যাটা আমার সেটে থাকবে। এবার দেখো 4 এমন একটা বর্গ সংখ্যা যেটা 100 থেকে বড় নয়, সেজন্য এটাও কি আমার এই সেটে থাকবে। তারপর 9 থাকবে, 16 থাকবে অবশ্যই, তাই না, 25 থাকবে, 36 থাকবে। এভাবে দেখো 100তে যখন আমি যাব, 100 কিন্তু 100 থেকে বড় নয়, ঠিক আছে। সুতরাং আমার এই কন্ডিশনটা বা এই শর্তটা কি হয়েছে, মানে মেনে চলা হয়েছে, এবং এটা তো অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এবার দেখো 121 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা কিন্তু 100 থেকে বড় হয়ে গেছে। তার মানে আমার এখানে যে শর্তটা ছিল সেই শর্তটা কি হয়ে গেছে, আমার ব্রেক হয়ে গেছে। সো এই 121 আমার সেটের মধ্যে কি থাকবে না। এরপর দেখো এরপরে যে সংখ্যাগুলো সেগুলো তো অবশ্যই কি, যেমন করো 12 যে স্কোয়ার সেটা তো 144 হয়, সেটা কিন্তু আমার সেটের মধ্যে পড়বে না, ঠিক আছে। তো এইভাবে আমরা যখন কোনো সেটকে প্রকাশ করি তখন ওই সেটকে বলা হয় হচ্ছে, মানে ওই প্রকাশভঙ্গিকে বলা হয় হচ্ছে তোমার কি সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ধরনের আমরা তো জাস্ট শিখলাম, তো আমরা যখন হচ্ছে পরে যাব তখন হচ্ছে গিয়ে এই সম্পর্কে আরও জানবো। আচ্ছা, এবার হচ্ছে সেট সমতা বা ইকুয়ালিটি অফ সেটস। দেখো দুইটা সেট সমান কখন সেটা কিভাবে বুঝবো? মনে করো একটা সেট দেওয়া আছে, মনে করো একটা সেট দেওয়া আছে 1 2 3, ওকে, আর একটা সেট দেওয়া আছে হচ্ছে তোমার 2 3 4, 2 3 4। তো অবশ্যই এই দুটা সেট সমান না, কেন? তাদের মধ্যে যে উপাদানগুলো আছে ওদের মধ্যে কি একটা পার্থক্য আছে, রাইট? যেমন এখানে 1টা আছে, এখানে 1 নাই, তাই না। তারপর এখানে হচ্ছে গিয়ে 4 নাই, বাট এখানে 4 আছে। তো অবশ্যই আমি এভাবে লিখতে পারি যে A ইজ নট ইকুয়াল টু B, ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, একটু বোঝার ব্যাপার আছে এখানে। ধরো আবার আমার সেই ধরো সেট এ, সেটা হচ্ছে ধরো 1 2 3, আবার সেট বি নামে একটা সেট আছে, সেটা হচ্ছে ধরো 1 2 2 3। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে তোমার একটা সেটের মধ্যে যদি এরকম ডুপ্লিকেট জিনিসপাতি থাকে, মানে কি এখানে 2টা ডুপ্লিকেট না, তো ডুপ্লিকেটকে আমরা ডুপ্লিকেট হিসেবে কনসিডার করব না। দেখো এখানে কি লেখা আছে, কোনো সেটে একই উপাদান যদি বারবার থাকলে সেটা হচ্ছে একবার থাকার মতোই বিবেচনা করা হচ্ছে। তার মানে এখানে দুইবার আছে, কিন্তু আমরা সেটাকে আসলে একবারই হিসেবে বিবেচনা করব। তাহলে অ্যাকচুয়ালি আমার বি সেটটা কি হবে? বি সেটটা আসলে 1 2 3 হচ্ছে, তাই না? ওকে, দেখো এখন এই সেট আর এই সেট কি সমান, কেন? তাদের উপাদানগুলো কি পরস্পর সমান। এখানে কোনো উপাদান এক্সট্রা নাই, এখানেও কোনো উপাদান এক্সট্রা নাই, বা কোনো উপাদান এখানে ডিফারেন্ট নাই। সুতরাং আমি বলতে পারি A ইকুয়াল টু বি। ওকে, সো খুবই সোজা জিনিস। এরপরে আমরা চলে যাই হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, তো আমি তো বললাম যে সেট হচ্ছে কি, তুমি যা যা চিন্তা করতে পারো ওই বস্তুগুলার একটা সমাহার, তাই না? এখন ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেটকে আমি এভাবে প্রকাশ করি, ফাঁকা সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে কিছু নাই, ওটা হচ্ছে ফাঁকা সেট। দেখো সেট তো একটা সমাহার,
কিন্তু কিছু না থাকাও কিন্তু কি আসলে একটা সমাহার, তাই না? তাহলে ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে এই দেখো, আমি তো সেকেন্ড ব্র্যাকেট খুলতাম, তাই না? তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা এভাবে খুলবো, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব। তাহলে দেখো এই সেটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু নাই। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। অথবা ফাঁকা সেটকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো একটা মাঝখানে একটা গোল দিয়ে মাঝখানে একটা এরকম একটা দাগ। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাই। দেখো আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি? ইউনিভার্সাল সেট মানে হচ্ছে যে ধরো তুমি একটা কিছু নিয়ে কাজ করতেছো, তো তোমার কাজের পরিধির মধ্যে কি কি বস্তু থাকতে পারে, যত বস্তু থাকতে পারে সবগুলো বস্তুর সমাহার হচ্ছে ইউনিভার্সাল সেট। যেমন মনে করো, দেখো ধরো তুমি হচ্ছে মনে করো কয়েকটা সেট নিয়ে কাজ করতেছো। যেমন মনে করো এ একটা সেট, সেই সেট হচ্ছে 1 2, বি আর একটা সেট, সেই সেট হচ্ছে ধরো 2 3, আর সি আর একটা সেট, সেই সেট হচ্ছে ধরো 3 4 5। এবং মনে করো তোমার কাজের পরিধি হচ্ছে, ধরো তুমি 1 থেকে 5-এর বাইরে কোনো সংখ্যা জানো না, জাস্ট চিন্তা করো, জানো না অথবা তোমার ইউ ডোন্ট কেয়ার, ঠিক আছে? তোমার কাজের পরিধি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে? তার মধ্যে এরকম 3টা সেট আছে। তাহলে সেক্ষেত্রে তোমার সার্বিক সেট হবে হচ্ছে 1 2 3 4 5। মানে আমার কাজের পরিধির মধ্যে, আমার যে কাজের পরিধি আছে ওই পরিধির মধ্যে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টের যে সেট ওইটা হচ্ছে আমার সার্বিক সেট, ঠিক আছে? যেমন এখানে কিছু একটা উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো এস হচ্ছে এক্স এরূপ যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5x ইজ লেস দেন 16। আচ্ছা, আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে চেষ্টা করি, দাঁড়ো। আচ্ছা, তা দেখো, তাহলে আমার একটু চিন্তা করো তো, আমার এস নামক সেটটা কি হবে? এস কি বলা হয়েছে আমি এটা আবার একটু বলি। এস কি বলছে? এস বলছে হচ্ছে এক্স এরূপ যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, আর পূর্ণ সংখ্যা মানে তো পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি হবে? আমার দেখো জিরো, কিন্তু এখানে সবাই একটু মিসকনসেপশন থাকবে, জিরো কিন্তু হচ্ছে ধনাত্মক না, জিরো ইজ নট পজিটিভ। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি নন নেগেটিভ, নন নেগেটিভ, অথবা আমি যদি বাংলায় বলি আমরা বলি অঋণাত্মক, ঠিক আছে? তাহলে এটা সবসময় মনে রাখবা যে আমার জিরো যেটা সেটা কিন্তু ধনাত্মক সংখ্যা না, সেটাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা, কিন্তু জিরো কিন্তু ধনাত্মক সংখ্যা নয়। তাহলে আমরা এই ভুলটা কখনো যেন না করি, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি, এক্স কি তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে এস এক্স হচ্ছে তোমার 1 থেকে 1 2 3 হ্যাঁ 4 এভাবে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে যেটা ধনাত্মক। আচ্ছা, এবং শুধু তাই না, এর সাথে একটা শর্ত জুড়ে দিয়েছে যে এক্সকে 5 দ্বারা গুণ করলে সেটা 16-র ছোট বা সমান হবে। অর্থাৎ শর্তটা হচ্ছে এরকম, 5x ইজ লেস দেন অর ইকুয়াল টু 16। তাহলে এক্স কি হইতে পারে? 1 2 3 4 5 6 এগুলো হইতো, তাই না? তাহলে এক্সের জায়গায় যদি আমি 1 বসাই, তো দেখো এক্সের জায়গায় 1 বসাইলে 5 কিন্তু 16 থেকে ছোট হয়। তাহলে আমার এই শর্ত মেনে চলে, সুতরাং এক্স 1 এটা কিন্তু কি আমার সেটের মধ্যে আছে। তারপর সংখ্যাটা কি হতে পারে? 2 হতে পারে। 2 যদি আমি বসাই, দেখো 2 বসাইলে 5 দুগুণা 10, 16 থেকে ছোট বা সমান, সুতরাং 2 হবে। তারপর দেখো 3ও কিন্তু হয়, 3 5 15, সেটা 16 থেকে ছোট, সো 3ও হবে। কিন্তু 4 কি হবে? 4 5 20, 20 তো 16-এর থেকে কি হয়ে যায়? বড় হয়ে যায়, সুতরাং আমার 4 হবে না। ঠিক একইভাবে 5 হবে না। তো তোমার কমন সেন্স দিয়ে তুমি বুঝতেছো যে আসলে 4-এর থেকে বড় যত সংখ্যা আছে কোনো সংখ্যাই কিন্তু কি আমার এই শর্ত মেনে চলবে না।
সুতরাং আমি বলতে পারি যে আমার এই এস যে সেটটা, এই সেটটা হচ্ছে এটা। ওকে, এরপরে আমরা টি সেটে চলে আসি। টি সেটে কি বলছে? বলছে যে একইভাবে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 20, মানে এক্সকে বর্গ করলে সেটা 20-এর থেকে ছোট হয়। খুবই সিম্পল। তাহলে এখন সিম্পলি আমরা এক্স কী হতে পারে 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড সো অন। তাহলে এখানে আমি যদি এক্সের মানটা বসাই, ধরো 1 বসাইলাম, তাহলে সেটা অবশ্যই 20-এর থেকে ছোট, তো তাহলে 1 হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, এখানে এগুলো আসলে মানে খুব বোঝার কিছু নাই, আই গেস জানো। তো সেটা হচ্ছে এক্সের মান 2 হলে এটা হয় 2 স্কোয়ার, তারপর হচ্ছে 3 স্কোয়ারের জন্য হয়, ওকে, 4k স্কোয়ার করলে সেটা 20-এর থেকে ছোট হয়, কিন্তু 5k স্কোয়ার করলে সেটা 25 হয়ে যায়, যেটা 20-এর থেকে বড়। সো আমার সেট এখানেই শেষ। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে পি নামক সেটটা আছে। দেখো পি সেটে কি বলা আছে, রুট এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এক্সের স্কোয়ার রুট করলে সেটা কি হবে, 2-এর থেকে ছোট হবে, বা এক্সের বর্গমূল করলে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা আবার কি করব, দেখো এখানে কিন্তু শুরুতে বলা আছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখন দেখো এক্স যদি 1 হয়, তাহলে 1-এর বর্গমূল হচ্ছে কি 1, তাহলে আমার এই 1টা কিন্তু 2-এর থেকে ছোট বা সমান, মানে ছোট তো, তাই না? আচ্ছা, এরপর দেখো যখন আমি 2 করব, হ্যাঁ, √2 তুমি ক্যালকুলেটারে যদি বের করো দেখবা সেটা হবে হচ্ছে 1.414। দেখো এটা কিন্তু 2-এর থেকে ছোট, তাই না? তাহলে আমি এখানে 2 বসাইতে পারি। তারপর দেখো √3 তুমি যদি ক্যালকুলেটারে বসাও দেখবা যে এটার মান আসবে হচ্ছে 1.732, এরকম কিছু একটা। তো অবশ্যই বুঝতে পারতেছো এটা কিন্তু আমার কি 2-এর থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমার 3 হবে। এবার খেয়াল করো যখন √4 করবা, তোমরা জানো যে এটা কত হয়, 2 হয়, ওকে। তাহলে এখন এখানে কিন্তু তুমি শর্তটা ভালো করে খেয়াল করো, কি বলছে, √x ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, মানে হচ্ছে ছোট হইলেও হবে সমান হইলেও হবে। তাহলে আমার এখানে এক্সের মান যখন 4, তখন √4 হচ্ছে 2, তাহলে এই 2টা, তাহলে হচ্ছে কি আমার এই শর্তটা মেনে চলতেছে, কারণ 2-এর সমান তো হয়েছে। যদি শর্তটা এরকম থাকতো, এটা না হয় যে √x লেস দেন 2, তখন কিন্তু হতো না, ওকে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার এখানে 4টাও কি ইনক্লুডেড, কেন? কারণ 4কে বর্গমূল করলে 2 এর ছোট বা সমান হয়, মানে সমান হয় আর কি, ঠিক আছে। এখন দেখো যখন √5 করব, তখন এটা কিন্তু দেখবা 2-এর থেকে একটু বেশি বড় হয়ে যায়, 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। তাহলে আমার এই শর্তটা মানে না, সুতরাং আমাদের সেট এখানেই শেষ। দেখো 5-এর পরে যে কোনো সংখ্যার জন্য ওইটাকে তুমি যদি বর্গমূল করো দেখবা যে কি আসবে, আমার 2-এর থেকে বেশি আসবে, ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে আমি দেখো কি করলাম, এখানে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমি সেট গঠন পদ্ধতি থেকে আমি কি তালিকা পদ্ধতিতে, হ্যাঁ এটাকে আমরা কি বলবো, তালিকা পদ্ধতি, যে কি কি উপাদান আছে সেটা থেকে তালিকা করলাম। তাহলে এইটা হচ্ছে কি আমার তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর এইখানে যেটা দেয়া আছে, এই যে বাক্যে প্রকাশ করে বলা আছে যে এর মধ্যে কি কি থাকবে, তাই না? আমরা এটা আবার দেখি যে কিরকম ছিল, এক্স এরূপ যেন, আমরা এই কোলনকে কোলন পড়বো না, কি পড়বো, এরূপ যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো আমি বাক্যে বাক্যে বলে দিচ্ছি যে কি কি থাকবে, আমি কিন্তু প্রত্যেকটা অবজেক্টকে বা প্রত্যেকটা সংখ্যাকে লিস্ট করতেছি না। ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা একবারে যদি লিখি, সরি পূর্ণবর্গ না তো, সরি পূর্ণ সংখ্যা, মাই ব্যাড, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং তো মানে কি বলছি, দেখো আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো হবেই, এবং এর সাথে এক্সকে 5 দ্বারা গুণ করলে সেটা কি হবে, 16-র ছোট বা সমান হবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে সেট গঠন পদ্ধতি। কি বলবো, সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। এখন খেয়াল করো, সার্বিক সেট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, একটু ফিরে আসি। তাই এখানে দেখো
প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি আমার যে কাজ যে করতেছি প্রত্যেক ক্ষেত্রে দেখো আমি কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কনসিডার করতেছি, তাই না? তাহলে আমার এখানে সরি হ্যাঁ, তাহলে আমার এখানে কি হবে? তাহলে এখানে আমার সার্বিক সেটটা কী হবে বলো তো? এখানে আমার সার্বিক সেটটা হবে হচ্ছে সব ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, তাই না? দেখো আমি প্রত্যেক যে সেট আছে এখানে প্রত্যেক সেটে আমি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমাদের যে কার্যক্ষেত্র সেটা কার মধ্যে সীমাবদ্ধ? ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর সীমাবদ্ধ। সেজন্য আমার সার্বিক সেট হবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। আশা করি বুঝতে পারছো। এবার আসো হচ্ছে তোমার পূরক সেট। পূরক সেট মানে কি? ধরো আচ্ছা মনে করো আমাদের কাছে এই এস নামক সেটটা আছে এবং আমাদের কার্যক্ষেত্র হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে হচ্ছে কি আছে কার্যক্ষেত্র হচ্ছে, দেখো কি কি আছে 1 2 3 4, হ্যাঁ, ডট 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 ডট, তাই না? এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনো শেষ নাই, আছে? নাই। সেজন্য দেখো এই সেটের উপাদান সংখ্যা কিন্তু অসীম, হ্যাঁ, সেজন্য এখানে আমার ইউ কিন্তু একটা অসীম সেট, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ইউটা হচ্ছে কি অসীম সেট। কেন? কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনো শেষ নাই, তাই না? তুই বলতে পারো 1 কোটি, বাট 1 কোটি পরেও সংখ্যা আছে, তাই না? নাই? আছে, অবশ্যই আছে। তো সেজন্য এটা হচ্ছে কি অসীম সেট। তাহলে এইটার সেটের উপাদান সংখ্যা অসীম, বা এই সেটের উপাদানগুলো কখনোই শেষ হয় না, মানে চলতে থাকে আর কি। এখানে দেখো এই উপাদানগুলো কিন্তু কি তোমার নির্দিষ্ট উপাদান সংখ্যা কি নির্দিষ্ট, কারণ এখানে 3টাই উপাদান আছে। সো আমি বলতে পারতেছি যে ভাই এখানে ঠিক আছে এই কয়টা উপাদান আছে, বাট এই সার্বিক সেটে কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে এত কয়টা উপাদান আছে, তাই না? এখানে কিন্তু আমার অসীম সংখ্যক কি থাকবে? উপাদান থাকবে। সো সেজন্য আমরা এটাকে বলবো হচ্ছে অসীম সেট এবং এটাকে বলবো হচ্ছে সসীম সেট। সসীম সেট, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে পূরক সেট, ওকে? আচ্ছা, পূরক সেট হচ্ছে যে তুমি কোন সেট নিয়ে কাজ করতেছো, এস, তাই না? আচ্ছা, পূরক সেটকে আমরা আগে এভাবে লিখি, দেখো এস এর উপর একটা সি লিখি, বাট এর মানেটা কি আসলে? এর মানে হচ্ছে দেখো এর মানে হচ্ছে যে এমন কি কি উপাদান ইউএ আছে যেটা হচ্ছে এসে নাই, এটাই মানে হচ্ছে। দেখো একটু বলি, খেয়াল করো আমি কি বলছিলাম, এমন কি কি উপাদান সার্বিক সেটে আছে কিন্তু এসে নাই। দেখো 1 হচ্ছে কি আছে সার্বিক সেটে আছে, হ্যাঁ, কিন্তু এসেও আছে, তাহলে আমার এস কমপ্লিমেন্টে 1 থাকবে না। 2 এখানেও আছে, এখানেও আছে। আমার শর্তটা আবার বলি যে ইউতে আছে কিন্তু এসে নাই, তাহলে 2টা এখানে আছে কিন্তু এসেও তো আছে, তাই না? তাহলে হবে না। 3টা ইউতেও আছে, এসেও আছে, কিন্তু খেয়াল করো 4টা কিন্তু আমার ইউতে আছে কিন্তু এসে নাই, তাহলে আমার 4 এখানে হবে। তারপর খেয়াল করো এরপর কি কি আছে, 5 আছে, তাই না? 6 আছে, 7 আছে, 8 আছে, অ্যান্ড সো অন। এরপরে দেখো যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার কোনো সংখ্যাই কিন্তু আমার এসে নাই, তার মানে আমার এস কমপ্লিমেন্ট হবে হচ্ছে 5 6, মানে 4 5 6, হ্যাঁ, 7। এরপরে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তাই না? যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলা। দেখো এটাও কিন্তু একটা অনন্ত সেট বা অসীম সেট, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার এস কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, এবার একটু দেখো আমি এই জিনিসটা একটু আরেক অ্যাঙ্গেলে বোঝাই। কমপ্লিমেন্ট মানে কি? যে পূর্ণ করে, তাই না? কমপ্লিমেন্ট মানে কি? যে পূর্ণ করে। তার মানে এই এস সেটের সাথে কি যোগ করলে সেটা ইউ হয়ে যাবে, এটা কিন্তু আমার পূরক সেট। তা দেখো এখানে আমার পূরক সেটটা কি বের হয়েছে, 4 5 6 7, তাই না? তাহলে এখানে কি ছিল, 1 2 3 ছিল। 4 5 6 7 থেকে এখানে কি আছে, সকল পূর্ণ সংখ্যা আসছে না? তাহলে এই সকল পূর্ণ সংখ্যাটা যদি আমি এই 1 2 3 সাথে যোগ করে দিই, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর যত সবই তো এখানে আছে, তাই না? তাহলে সবগুলো যোগ করলে আমার কিন্তু ইউটা চলে আসতেছে, খেয়াল করো। তাহলে তুমি পূরক সেটটাকে এভাবে চিন্তা করতে পারো যে সেটটা আমার এই সেটের সাথে অ্যাড করলে কি হবে,
আমার সার্বিক সেট চলে আসবে, সেটা হচ্ছে আমার পূরক সেট। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পূরক সেটটা হইল। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে চলে আসি হচ্ছে উপসেট, বা উপসেট বলতে আমরা কি বুঝতেছি। সরি। আচ্ছা, উপসেট কনসেপ্টটা তোমাদের অনেক ভালো করে বুঝতে হবে, কারণ এই জিনিসটা আসলে এই চ্যাপ্টারে অনেকবার অকার করে, ঠিক আছে। ওকে, আমরা কি পড়বো আজকে? আমরা এখন পড়তেছি হচ্ছে, হ্যাঁ, এখন আমরা পড়তেছি হচ্ছে উপসেট। উপসেট, বা আমরা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে সাবসেট। কি বলি? সাবসেট। এর মানে কি? দেখো, সেট তো আছে, এর আগে একটা কি আছে? সাব আছে। সাব মানে কি? নিচু বা অধীনস্থ। আচ্ছা, যেমন ধরো একটা সেট ধরো এ, ওর মধ্যে কি আছে? 1 2 3 4 আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা সেট বি, ধরো ওর মধ্যে আছে হচ্ছে 1 আর 2। দেখো এই সেটে যে যে উপাদান আছে, তাই না, সেগুলো তো এই সেটেও আছে, আছে না? 1 বিতে আছে, আবার 1 কিন্তু এতেও আছে। 2 হচ্ছে বিতে আছে, 2 কিন্তু এতেও আছে, তাই না? খেয়াল করে দেখো, তাহলে আমরা বলতে পারি না যে এই বিটা হচ্ছে কিন্তু কি, মানে এর অধীনস্থ টাইপের, তাই না? কারণ বিতে যা আছে এতেও তো তাই আছে, তাই না? আবার আরেকটা শর্ত হচ্ছে, দেখো বিতে এমন কিছু নাই যেটা কি নাই এতে, মানে বিতে হচ্ছে গিয়ে, দেখো বিতে এমন কিছু নাই যেটা হচ্ছে এতে নাই। মানে কি? ধরো বিতে যদি তোমার ধরো 5 থাকতো, ধরো 1 2 5, তাহলে কিন্তু জিনিসটা হইতো না, তাই না? দেখো 5 হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা কিন্তু কি নাই, এতে নাই, কিন্তু বিতে আছে। তখন আবার কি এটাকে অধীনস্থ বলা যেত না, তাই না? তাহলে দুইটা জিনিস খেয়াল করবা। দেখো, তাহলে আমি কি বলছি, দেখো বিতে কিন্তু দেখো এমন কোনো সংখ্যা নাই যেটা কই নাই, এতে নাই। যেমন দেখো এখানে এমন কোনো সংখ্যা নেই, যেমন কি এখানে 1 আছে, 1 তো এখানেও আছে। 2 বিতে আছে, হ্যাঁ 2 তো এতেও আছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে বি হচ্ছে এ এর কি বলতো, উপসেট, ঠিক আছে। তো তুমি একটু, আমরা একটু বইতে আসি, দেখো বইয়ে কি সংজ্ঞা দেওয়া আছে। এ ও বি সেট হলে, তার মানে কি এ আর বি সেট। এ কে বি এর উপসেট বলা হয় যদি এবং কেবল যদি এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়, তাই না? তাহলে এর কি, আচ্ছা এখানে একটু উল্টা হয়ে গেছে আর কি। আচ্ছা, এখানে এটা এ আর বিটা একটু উল্টা উল্টা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দেখি। ধরো এখানে এ হচ্ছে, আচ্ছা আগে বিটা লিখি। বি হচ্ছে ধরো আবার সেই একই, ধরো 1 2 3, তাই না? আর এ হচ্ছে 1 আর 2। তাহলে এখন খেয়াল করে দেখো, এ আর বি সেট, তাই না? এ আর বি হচ্ছে সেট, ভেরি গুড। তাহলে এখন এ কে বি এর উপসেট বলা হয় যদি এবং কেবল যদি এর প্রত্যেক উপাদান, তার মানে এ যতগুলো উপাদান আছে প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়। তার মানে এর, এই দেখো 1 আছে, 2 আছে, তার মানে প্রত্যেক উপাদান কিন্তু দেখো বি এর একটা উপাদান, তাই না? তাহলে আমি বলবো যে এ ইজ এ সাবসেট অফ বি, বা এ হচ্ছে বি এর উপসেট। এখন এটাকে ম্যাথমেটিক্যালি লেখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো এখানে দেখো এই সেটটাকে এই সেটের চেয়ে ছোট মনে হচ্ছে না অনেকটা? তো আমরা যদি হচ্ছে কোনো সংখ্যাকে ছোট, এটা কীভাবে প্রকাশ করি? এক্স ইজ লেস দেন ওয়াই, এইভাবে প্রকাশ করি, তাই না? আচ্ছা, কিন্তু সেটকে আমরা আসলে এক্স ইজ লেস দেন ওয়াই এভাবে প্রকাশ করতে পারবো না, হ্যাঁ? লেস দেন কখনো সেটের জন্য হয় না। তো এর জন্য আরেকটা নোটেশন আছে, সেটা হচ্ছে অনেকটা এইরকম, ঠিক আছে। দেখো আমরা লেস দেন যখন সিম্বলটা দিতাম তখন এটা শার্প ছিল, তাই না? এই যে এই এনটা শার্প, বাট এখানে আমার এই এনটা কিন্তু কি একটু একটু ফ্ল্যাটের মতো, তাই না? একটু স্মুথের মতো আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কি নোটেশন, তাই না? তাহলে আমি যদি এরকম থাকে, দেখো এইটার ছোট অংশটা কোন দিকে আছে? এই দিকে আছে, তাই না? আর বড় অংশটা হচ্ছে এই দিকে আছে। তারপরে ছোট অংশটা যেদিকে আছে সেইটা হচ্ছে
আমার ছোট সেটটা, তার মানে এই সেটটা, আর বড় অংশ যেদিকে আছে সেটা হচ্ছে আমার এই যে বড় সেটটা, তাই না? আচ্ছা, তাহলে এইটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, তাই না? ওকে, সো আমরা কিছু উদাহরণ দেখি এখন। যেমন ধরো জাস্ট কয়েকটা কনসেপ্ট ই করার জন্য, বের করার জন্য কিছু উদাহরণ। যেমন মনে করো 1 2 3, ঠিক আছে, আর বি হচ্ছে তোমার 1 5, তাহলে বি কি এর উপসেট হবে? প্রশ্ন হচ্ছে হবে না। কেন? কারণ এখানে এমন কিছু একটা আছে যেটা হচ্ছে এখানে নাই, তাই না? কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়। তার মানে দেখো এখানে বড় সেট যেটা আছে, হ্যাঁ, সেই বড় সেটের মধ্যে এখানে 5টা কিন্তু দেখো বড় সেটের মধ্যে নাই, ঠিক আছে? তার মানে কিন্তু বি কে এর উপসেট বলা যাবে না। তার মানে এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, হ্যাঁ, বি ইজ নট এ সাবসেট অফ এ, ঠিক আছে? যদি এমন হয় যে 1 2 3 4, তাই না? যদি এমন হয় দেখো, তাহলে সেক্ষেত্রে কি হবে? বি এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, বি এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, বি এর মধ্যে 3, এর মধ্যেও 3, কিন্তু বি এর মধ্যে এমন কিছু একটা আছে যেটা এতে নাই, তাই না? তার মানে আমি বলতে পারি যে বি ইজ নট এ সাবসেট অফ এ। কিন্তু দেখো আমি যদি এর সাপেক্ষে চিন্তা করি, এতে কি আছে? 1 আছে, বিতে 1 আছে, এতে 2 আছে, বিতেও 2 আছে, এতে 3 আছে, বিতেও 3 আছে। এখন খেয়াল করো, তার মানে বলতে পারি যে এর সব উপাদান, যত উপাদানগুলো আছে সব উপাদান কিন্তু বি এরও উপাদান। তার মানে এ ইজ এ সাবসেট অফ বি। ওকে, ফাইন। আচ্ছা, এইবার খেয়াল করো, যদি দুটো সেট সমান হয় তাহলে কি হবে? যদি এমন হয় যে এও হচ্ছে 1 2 3, বিও হচ্ছে কি 1 2 3, তাহলে খেয়াল করে দেখো এ সব উপাদান বি এর উপাদান, আবার বি এরও সব উপাদান কি এর উপাদান। তাহলে এর সব উপাদান যদি বি এর উপাদান হয়, তাই না? তাহলে আমি লিখতে পারি কি এ ইজ এ সাবসেট অফ বি। আবার বি এর সব উপাদান যদি এরও উপাদান হয়, তাহলে আমরা বলতে পারি কি বি ইজ এ সাবসেট অফ এ। দেখো আমরা কিন্তু দুইটা লিখতে পারলাম, তাই না? তো অ্যাকচুয়ালি একটু জেনে নাও, যদি দুইটা সেট পরস্পরের উপসেট হয়, তার মানে কি এ বি এর উপসেট, আবার বিও কি এর উপসেট, যদি তাই হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ আর বি সমান, তাই না? আমরা দেখলাম না যেখানে এ আর বি সমান, তাই না? তো এই কারণে কি হয়েছে, এরা পরস্পরের উপসেট হয়েছে। এরপর আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে প্রকৃত উপসেটের কনসেপ্ট। প্রকৃত উপসেট, বা আমরা এটাকে বলবো ইংরেজিতে প্রপার সাবসেট। তাহলে এখানে দেখো এর আগে জাস্ট প্রকৃত কথাটা অ্যাড হয়ে যাবে, প্রকৃত উপসেট, আর এখানে অ্যাড হবে হচ্ছে প্রপার সাবসেট, তাই না? এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে ভাই দেখো প্রকৃত উপসেট হচ্ছে উপসেটই, কিন্তু সেট দুটো সমান হয়ে যাবে না, এটা হচ্ছে কি শর্ত, ঠিক আছে? তার মানে দেখো যদি এ হচ্ছে কি ধরো 1 2 3, আর বি হচ্ছে ধরো 1 2, তাহলে দেখো বি এর সব উপাদান 1 আর 2 কই আছে? এতে আছে না? তার মানে কি বি হচ্ছে এর উপসেট, ঠিক আছে? এখন বি কিন্তু এর প্রকৃত উপসেটও বলা যায়, ইটস ওকে, ফাইন। কিন্তু বিতে যদি 1 2 3 থাকতো, অর্থাৎ বিটা যদি এর সমান হয়ে যেত, তাহলে কিন্তু বিটা এর প্রকৃত উপসেট হতো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট মানে এর ঘটনা আর কি, ঠিক আছে? মানে দেখো এখানে দেখি আমরা কি বলছে বইয়ে, বলছে যে এ কে বি এর প্রকৃত উপসেট বলা হয় যদি এবং কেবল যদি, প্রথমত তো হচ্ছে এ বি এর উপসেট হইতেই হবে, এটা তো অবশ্যই, এবং এ বি এর সমান হওয়া যাবে না। তার মানে হ্যাঁ ঠিক আছে, যদি উপসেট হয় সেটা তো হইতেই হবে, কিন্তু এ আর বি কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না, তাহলেই সে কি হবে? প্রকৃত উপসেট হবে। তাহলে এইটা হচ্ছে আমার একমাত্র কেস যেখানে আমার প্রকৃত উপসেট হবে না, কিন্তু উপসেট কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা,
এইবার একটু খেয়াল করে দেখো, এখানে কিছু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে কোনো সেট এর জন্য এ ইজ এ সাবসেট অফ এ, তাই না? এখন এই জিনিসটা কি তোমার অবভিয়াস না? দেখো, যদি এ কি হয় 1,2 হয়, তো এ তো হচ্ছে আবার 1,2, তাই না? সেম তো, তাই না? এখন দেখো, এই সেটে এমন কোনো উপাদান নাই যেটা এখানে নাই, তাই না? ট্রিভিয়াল কেস আর কি, খুবই মানে কমন সেন্সের মতো আর কি। এখানে এমন কোনো উপাদান নাই যেটা এখানে নাই, আবার এখানেও এমন কোনো উপাদান নাই যেটা এখানে নাই। সো এটাকে আসলে এইভাবে বলাই যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো হচ্ছে যে কোনো সেট এর জন্য ফাঁকা সেট হচ্ছে এ এর সাবসেট, তাই না? ধরো আরেকটা সেট বি, সেটা হচ্ছে ওই সেটের মধ্যে আমার কিছু নাই, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লাইক এই যে আমরা লিখতে পারি, সমস্যা নেই, এই যে একভাবে লিখলে হলো। আচ্ছা, এই ক্ষেত্রেও কিন্তু আমার এই সেটটা এর উপসেট হবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে কোন লজিকে হবে, তাই না? আমরা হচ্ছে যদি উপসেটের সংজ্ঞাটা দেখি তাহলে বুঝতে পারবা যে এ কে বি এর উপসেট বলা হবে কেবল যদি এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়, তাই না? কিন্তু এখানে তো কোনো উপাদানই নাই, হ্যাঁ। তার মানে এইটা কিন্তু তোমার, এখানে যেহেতু কোনো উপাদানই নাই, তাহলে আমি কম্পেয়ার করব কি? তাহলে আমি জাস্ট বলে দিব যে কি বি এর উপসেট, ঠিক আছে? মানে এখানে তো আমি এমন কোনো উপাদান দেখাইতে পারতেছি না যেটা এখানে নাই, তাই না? কারণ এখানে কোনো উপাদানই নাই। সো সেই লজিকে আমি কিন্তু কখনোই বলতে পারবো না যে বিটা এর উপসেট না। কেন? কারণ উপসেট না প্রমাণ করতে হলে আমার হচ্ছে এইখানে এমন একটা উপাদান দেখাইতে হবে যেটা এতে কি নাই, ঠিক আছে? সো এখানে তো আমি দেখাইতে পারতেছি না, তাহলে আমি কখনোই মানে এটা বলতে পারবো না যে বি এর উপসেট না, ঠিক আছে? সো তাহলে আমার ন্যাচারাল হিসাবে, লজিক হিসাবে আমার আসবে হচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে? তাহলে ফাঁকা সেট কিন্তু কি সকল সেটের সাবসেট, যত সেট আছে ফাঁকা সেট হচ্ছে কি তার একটা উপসেট। আচ্ছা, এবার আমরা একটু আগাই। দেখো, এখানে আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা একটু করার ট্রাই করি। যেমন এই ক নাম্বার অঙ্কটা ট্রাই করি। কি বলছে আমাকে? ইউ। তো আমরা জানি যে সার্বিক সেটটা আমরা সাধারণত ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে ইউ দিয়ে বলা আছে, তাহলে ধরে নিবা যে ইউ হচ্ছে কি সার্বিক সেট, ওকে? তাহলে দেখো আমাদের এখানে বলা আছে যে ইউ ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত, তাই না? হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমার কর্মক্ষেত্র হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাই না? 1 থেকে 10 পর্যন্ত কোনো সংখ্যা, মানে 1 থেকে 10-এর বাইরে, তাই না, কোনো সংখ্যাকে আমি কি করব না, আমার ধর্তব্যের মাঝখানে নিব না, ঠিক আছে? ওকে, তাহলে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লেখো। তাহলে এখানে কি বলছে? এ একটা সেট আছে, এই সেটটা হচ্ছে এরূপ জানো, দেখো এক্স এরূপ জানো এক্স বিলংস টু ইউ। আচ্ছা, এই বিলংস টু নিয়ে একটু আলোচনা করি। বিলংস টু নিয়ে আলোচনা করা হয়নি। বিলংস টু মানে হচ্ছে, ধরো মনে করো এই একটা সেট, এর মধ্যে কি আছে? 1 2 3 আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে 1, তাই না, এই যে 1 এটা কিন্তু এর মধ্যে আছে, তাই না? তারপর 2 এটা কিন্তু এর মধ্যে আছে, তারপর এই যে 3 এটা কিন্তু এর মধ্যে আছে। তাহলে আমি এটাকে গাণিতিক ভাষা লিখতে পারি যে 3, তারপরে আমরা একটা ই এর মতো একটা সাইন দিব এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ই না, হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর যেটাকে বলা হয় এপসাইলন, ঠিক আছে? সো এই ইটা তো আমরা নর্মালি আমরা লিখি, তাই না? কিন্তু আমরা এইটাকে একটু কী করে দেবো, বাঁকায় দিব, ঠিক আছে? তাহলে আমাদের এটা মানে বিলংস টু সাইনটা চলে আসবে। তাহলে আমরা বলতে পারি, দেখো 3 যেহেতু এই সেটের মধ্যে আছে, সেজন্য আমরা বলতে পারি যে 3 বিলংস টু এ, তাই না? তো এটা মানে হচ্ছে কি 3 হচ্ছে আমার এই সেটের মধ্যে আছে। আমার এই এ সেটের মধ্যে যদি আপেল, কলা, লিচু থাকতো, তাহলে আমি বলতাম যে আপেল বিলংস টু এ। তার মানে আমি কি লিখতাম? দেখো, প্রথমে লিখতাম হচ্ছে আপেল, এরপরে কি এই সাইনটা দিতাম, ওই যে এপসাইলন সাইনটা, এর মানে হচ্ছে বিলংস টু, মানে হচ্ছে আপেল কি এই সেটের মধ্যে বিলং করে, তার মানে আপেল বিলংস টু এ। আচ্ছা, তাই আশা করি এখন বুঝতে পারছো। তাহলে আমার সেট গঠন পদ্ধতিতে এখানে কি বলা আছে?
বলা আছে যে এক্স এরূপ যেন এক্স এরূপ যেন, এই যে কোলনটা মানে হচ্ছে এরূপ যেন, আবার একটু বলি এরূপ যেন, তাহলে এক্স এরূপ যেন এক্স বিলংস টু ইউ, তার মানে এই যে এক্স যে চলকটা, সেই চলকের সকল যে পসিবল যে মানগুলা, সেই মানগুলা কার মধ্যে থাকবে, সার্বিক সেটের মধ্যে থাকবে, কমা মানে হচ্ছে এবং ধরে নিতে পারো, সমস্যা নেই, 5x গ্রেটার দেন 37। তাহলে এখানে কি বলা হচ্ছে, এমন সব এক্স যেন সেটা কি ইউতে কি থাকে এবং ওই সব এক্সকে 5 দিয়ে গুণ করলে 37 চেয়ে বড় হয়ে যায়। সো সিম্পল। তো আমরা হচ্ছে কি করব, প্রত্যেকটা মান একটু বসায় চেষ্টা করে দেখি। দেখো 5 একে 5 হচ্ছে না, তাই না, 37 চেয়ে বড় হচ্ছে না, 2 হবে না, 3 হবে না, তাই না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 5 6 30, তাই না, হবে না, তারপর হচ্ছে 7 হবে না, 5 7 35 হবে না, কিন্তু দেখো 8 হবে, 5 8 40, যেটা 37 থেকে বড়। তাহলে আমার এর মধ্যে 8 সংখ্যাটা আসবে। একইভাবে দেখো তোমার কমন সেন্স বলে 9 সংখ্যাও কিন্তু আসবে, তাই না, 5 9 45, 10 সংখ্যাটাও আসবে। এরপর দেখো 11 বসাইলেও কিন্তু সে 37 থেকে বড় হয়, কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে কি এক্স হ্যাজ টু বিলং, হ্যাঁ, এক্স হ্যাজ টু বিলং ইন ইউ, ঠিক আছে। তার মানে বেসিক্যালি দেখো 11টা কিন্তু ইউতে নাই, খুবই সিম্পল, 11টা কিন্তু ইউতে নাই, সুতরাং আমার এই 11টা এখানে হবে না, যদিও এটা এই শর্ত মেনে চলে, কিন্তু 11 হবে না। তারপর দেখো 12, 5 12 60 হবে, কিন্তু এটা কিন্তু ইউতে নাই, সো আমি লিখবো না। ঠিক একইভাবে অসংখ্য সংখ্যা আছে এরকম বলতে পারবো, কিন্তু সেটা কিন্তু ইউ এর মধ্যে নাই, তাই না। সো আমাদের আর সেট এখানে এক্সপ্যান্ড আমরা করব না। তাহলে এ হচ্ছে কি আমার 8 9 10, খুবই সিম্পল। দেখো আমি আরেকটা করে দিচ্ছি, এর বাকিগুলো আই গেস তোমরা করতে পারবা। দেখো 3 নাম্বার ম্যাটটা দেখো, 3 নাম্বার ম্যাটটা হচ্ছে, 3 নাম্বার ম্যাটটা হচ্ছে দেখো, 3 নাম্বার ম্যাটটা হচ্ছে সি এরূপ যেন, মানে সি একটা সেট যেখানে এক্স এরূপ যেন এক্স বিলংস টু ইউ, মানে এক্সটা হচ্ছে কি ইউ এর মধ্যে বিলং করে। আচ্ছা, আর এরপরে বলছে হচ্ছে কি 6 ইজ লেস দেন টুয়াইস এক্স, আর ওইটা হচ্ছে আবার লেস দেন 17। তো এর মানে কি দেখো, যদি তোমাকে এভাবে বলে যে 2 যদি এমন থাকে, তাই না, এর মানে হচ্ছে দেখো আমরা এটাকে একটু ভেঙে এভাবে লিখতে পারি। দেখো যদি কি ভাঙি, তাই দেখো আমার দুইটা শর্ত আসে, একটা হচ্ছে 2 ইজ লেস দেন এক্স, আর একটা শর্ত হচ্ছে এক্স ইজ লেস দেন 3। তাহলে দেখো খেয়াল করো, তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে এক্সটা কি 2 এর থেকে বড়, আবার এইখানে এর মানে হচ্ছে এক্সটা 3 এর থেকে ছোট। তাহলে যদি এমন থাকে তাহলে আমরা বলবো যে এক্স হচ্ছে কি 2 আর 3 এর মধ্যে অবস্থিত, ঠিক আছে, ওকে। আবার খেয়াল করে দেখো এখানে কিন্তু ইকুয়াল সাইনটা নাই, আছে কি নাই, তার মানে যদি ইকুয়াল সাইনটা না থাকে তার মানে 2 কিন্তু হবে না, 2 এর থেকে বড় হইতে হবে, তাই না। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমাদের তো হচ্ছে এক্স কি বলছে, এক্স বিলংস টু ইউ, মানে এক্স ইউতে মধ্যে থাকতে হবে। তাহলে ইউ এর মধ্যে কি কি আছে 1 থেকে 10 পর্যন্ত, আমরা 1 থেকে সংখ্যাগুলো বসায় দেখি। এখন দেখো এইখানে এই শর্তটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, কি বলছে 6 থেকে, হ্যাঁ 6 থেকে 17-র মধ্যে, হ্যাঁ মানে এক্সকে 2 দিয়ে গুণ করলে সেটা কি থাকবে 6 থেকে 17-র মধ্যে থাকবে। তাহলে আমরা 1 থেকে শুরু করি, 2 একে 2, তাই না, সো 6 থেকে 17-র মধ্যে নাই, আছে নাই, তারপর 2 দুগুণা 4 নাই। দেখো এখানে 3 দুগুণা করলে 6 হয়, ঠিক আছে, কিন্তু এখানে এই যে চিহ্নটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু নিচে ইকুয়াল নাই, আছে নাই, তার মানে এখানে এটা এসেনশিয়ালি তোমার বলতেছে যে 2x ইজ গ্রেটার দেন 6। তাহলে আমি যখন x এর মান 3 বসাইলাম, তাহলে 3 দুগুণা 6 হইলো, কিন্তু 6 কিন্তু 6 এর থেকে বড় না, তাই না, 6 আর 6 তো সমান, তাই না, সো আমার আসলে 3 সংখ্যাটাও আসবে না, সো এখানে খেয়াল রাখতে হবে। তাহলে এই সেটের মানগুলো কিন্তু এরপর থেকে শুরু হবে। দেখো 4 যদি আমি বসাই, ঠিক আছে, তো 4 দুগুণা 8, তো 6 থেকে 17-র মধ্যে আছে, সমস্যা নেই, তো 4 দিয়ে আমার শুরু হবে, তারপর 5 হবে, তাই না, 5 হচ্ছে 10, 6-এর জন্য হচ্ছে 12, 6 থেকে 17-এর মধ্যে আছে, 6 লিখবো, তারপরে লিখবো হচ্ছে 7, তাই না, 7 তো হচ্ছে কি 6 থেকে 17-এর মধ্যে আছে, রাইট।
তারপর হচ্ছে 8, 8 দুগুণা 16, সেটাও হচ্ছে কি আমার 6 থেকে 17-এর মধ্যে আছে, তাহলে 8 লিখব। এরপর দেখো 9 যদি লিখি সেটা কিন্তু 17-এর বাইরে চলে যায়, সুতরাং এখানেই শেষ হয়ে যাবে। ওকে, ব্যাস। আজকে আর তেমন কিছু না। আজকে আমার লাস্ট টপিক হচ্ছে প্রকৃত, আচ্ছা প্রকৃত উপসেট না, আমাদের লাস্ট টপিক হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। এর মানে কি দেখো, আমরা কিন্তু সেট এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে জাস্ট কি শুধুমাত্র অবজেক্টের সমাহার, তাই না, হিসাবে আমরা সেট পড়ছি। কিন্তু সেট কিন্তু সমাহারের সমাহার হইতে পারে। যেমন ধরো তুমি বাজারে গেছো, ধরো বাজারে এই একটা থলি আছে, সেই থলির মধ্যে ধরো হচ্ছে গিয়ে তোমার ABC আছে, ঠিক আছে, ABC 3টা দ্রব্য তুমি কিনছো। আবার মনে করো একটা দোকান থেকে কিনছো, তো আরেকটা দোকানে গেলা, ওইখান থেকে কিনলা ধরো DE, ঠিক আছে। এখন মাঝে মাঝে এই কি বলে, এই থলিগুলোর সংখ্যা অনেক হয়ে যায়, তো আমরা দোকানিকে কি বলি যে আচ্ছা এই থলিগুলোকে আবার একটা থলির মধ্যে দিয়ে মানে পেঁচায় দেন আর কি, ঠিক আছে। সো এখন খেয়াল করে দেখো সেটটা কিন্তু একইভাবে কাজ করে। এখানে ABC একটা সেট আছে, হ্যাঁ, আবার DE এর সেট আছে, ঠিক আছে। তাহলে ABC এর যে সেট আর DE এর যে সেট, একটা সেট কিন্তু ওই দুইটা সেটকে মানে করতে পারে, হ্যাঁ, কন্টেইন করতে পারে, তাই না। ঠিক ঠিক যেমন একটা থলি দুইটা থলিকে কি করতে পারে, এর মধ্যে কন্টেইন করতে পারে, ঠিক সেরকম একটা সেট কিন্তু দুইটা ভিন্ন সেটকে কন্টেইন করতে পারে। সেক্ষেত্রে কি হবে দেখো, মনে করো এই একটা সেট আমি ডিফাইন করতে পারি এভাবে, ধরো এখানে একটা সেট আছে, তো এই সেটটা হচ্ছে 1 2 এর যে সেট সেটাকেও করে কন্টেইন করে, আবার 3 4 5 আরেকটা সেট আছে, হ্যাঁ, সেই সেটকেও কি করে, এই এ সেট কন্টেইন করে। তাহলে এটা কিন্তু একই রকম হয়ে গেছে কাইন্ড অফ, তাই না, যে দুইটা ভিন্ন দোকান থেকে দুইটা থলি কিনছি, ওই দুইটা থলিকে আবার আরেকটা থলির মধ্যে ভরছি, ঠিক আছে। সো বেসিক্যালি এভাবে কিন্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শক্তি সেট হচ্ছে কি, শক্তি সেট হচ্ছে, মনে করো এ হচ্ছে একটা সেট, মনে করো 1 আর 2, শক্তি সেটকে আমরা এভাবে লিখবো যে পি লিখবো, পি লিখে ব্র্যাকেটের মধ্যে কার শক্তি সেট, এ শক্তি সেট, তাই না, সেজন্য এটাকে এভাবে লিখবো, ঠিক আছে। তাহলে পি দিয়ে ব্র্যাকেটের মধ্যে এ, তাহলে তার মানে কি এর শক্তি সেট বা এর পাওয়ার সেট। এটার মানে কি, এর মানে হচ্ছে এর যতগুলো উপসেট পসিবল, যতগুলো উপসেট পসিবল প্রত্যেকটা উপসেটের সেট। তাহলে এটা কি হবে দেখো, আমরা হচ্ছে একটু বের করার চেষ্টা করি যে এই এর কতগুলো উপসেট পসিবল। তো আমরা একদম শুরু থেকে শুরু করি। আমরা জানি যে তোমার ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, তাহলে ফাঁকা সেট হচ্ছে কি এটার উপসেট হবে, অবশ্যই হবে। তারপর দেখো আমরা কিন্তু 1 চিন্তা করতে পারি না, 1টা কিন্তু দেখো 1 এই সেটটার মধ্যে যত উপাদান আছে একটাই আছে 1, সেটা কিন্তু এতেও আছে, এখানে এমন কোনো উপাদান নাই যেটা এখানে নাই, তাই না। সো 1টা একটা উপসেট। আবার আমরা বলতে পারি 2টাও আরেকটা উপসেট, তাই না, তাই না। এই 2টা দেখো, এই 2টা কিন্তু হচ্ছে গিয়ে তোমার এখানে আছে, তাই না। আবার এখানে এমন কোনো উপাদান নাই যেটা এখানে নাই, সো 2টা একটা উপসেট। আবার দেখো 1, 2 সেম সেটটা নিজের উপসেট হইতে পারে, আমরা আগেই দেখছি, তাই না। এছাড়া আর কিন্তু কোনো কিছু নাই। তুমি ট্রাই করতে পারো, তুমি যদি দেখো যে তুমি যদি আরও অন্য কোনো সংখ্যা নিয়ে আসো, ধরো 1 2 3, তখন তো সেটা উপসেট হলো না, তাই না। তো তার মানে এটা তো আর উপসেট হবে না, ঠিক আছে। তো তুমি চেষ্টা করতে পারো, আর কোনো উপসেট তুমি বানাতে পারবে না আসলে, ঠিক আছে। তাহলে পাওয়ার অফ এ মানে হচ্ছে যে যতগুলো উপসেট আছে প্রত্যেকটা উপসেটের সেট। তাহলে পি অফ এ হবে হচ্ছে তোমার শুরুতে থাকবে হচ্ছে ফাঁকা সেট, কমা দিয়ে সেট অফ 1, সেট অফ 2, তারপর হচ্ছে কি 1, 2, মানে এখানে কি 4টা সেটের সেট। এটা হচ্ছে কি পাওয়ার অফ এ। আচ্ছা, এইবার কোশ্চেন হতে পারে যে ভাই এখানে তো আমি কেমনে বুঝবো যে সবগুলো সেট কভার করছি। এটার একটা খুব সুন্দর একটা ট্রিক আছে, সেই ট্রিকটা শিখে আজকে আমাদের ক্লাসটা শেষ করতেছি। ট্রিকটা হচ্ছে যে ধরো তোমার একটা পাওয়ার সেট আছে এখানে, সরি তোমার একটা সেট আছে, অ্যাপোলোজাইজ, ধরো এর মধ্যে কি কি আছে, এ বি
সি ডি, এই 4টা উপাদান আছে, ঠিক আছে। তাহলে এখন তোমার যদি বলে যে হোয়াট ইজ পি অফ এ, একটু ভালো করে লিখি এটা এখানে। আচ্ছা, তোমাকে যদি বলে যে হোয়াট ইজ পাওয়ার অফ এ, তাহলে আমরা যেটা শুরু করব, প্রথমে আমি হচ্ছে ফাঁকা সেট লিখব, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা উপাদান নিয়ে একটা একটা করে সেট গঠন করব। যেমন এ এর একটা সেট, এটা একটা হতে হবে, হ্যাঁ। বি একটা সেট করব, ঠিক আছে। সি একটা সেট করব, আর হচ্ছে ডি একটা সেট করব, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমাদের শুরুতে কি ছিল, এ ছিল, তাই না। এখন আমরা 2টা করে উপাদান নিব, বাট কীভাবে নিব? শুরুতে কি আছে, এ আছে না। শুরুতে যেহেতু এ আছে, তাহলে এর সাথে কি হতে পারে, বি হতে পারে। তাহলে এ কমা বি এটা লিখব। এর সাথে আর কি কি হতে পারে, এর সাথে সি, তাই না। তারপরে এর সাথে কি ডি। এখন আমি বলতে পারি তত ভাই ডি এর সাথে এও হতে পারে, বাট এ মানে দেখো ডি এর সাথে এ হতে পারে, সেক্ষেত্রে আমার সেটটা কী হবে, ডি কমা এ, তাই না। কিন্তু দেখো এডি আর ডি এ কিন্তু একই সেট, কারণ সেটের মধ্যে আমি আসলে কোন ক্রমে উপাদানগুলো রাখতেছি সেটা আসলে ম্যাটার করে না, ঠিক আছে। ওকে, এইবার আসো এ শেষ, কারণ দেখো ডি এর পরে তো আর কিছু নাই। এবার আমরা বি দিয়ে শুরু করব। এখন বি এর সাথে এ হইতে পারে, কিন্তু এটা অলরেডি কি আমাদের শেষ। তো এখন আমি যেটা করবো, জাস্ট আমি ডান দিকে তাকাবো, বুঝছো, আমার বাম দিক নিয়ে আর কোনো চিন্তা নেই। তাহলে বি এর পরে ডান দিকে কি আছে, সি আছে, আর আর কি কি থাকতে পারে, বি এর পরে ডি থাকতে পারে, এরপরে আর কিছু নাই, তাই না। আচ্ছা, এরপরে দেখো শেষ হয়ে গেছে বি, এরপর আসো সি। সি এর পরে আমরা অলওয়েজ ডান দিকে তাকাবো, তাহলে সি এর পরে কি আছে, শুধু ডি আছে, শেষ। এবার ডি এর পরে তো আর কিছু, ডি এর সাথে তো আমি আর কিছু অ্যাড করতে পারবো না, তাই না। সো এটা আর কিছু নাই। এবার দেখো আমরা, তাহলে আমরা দেখি 2 উপাদান বিশিষ্ট সকল সংখ্যার উপসেট বের করা শেষ। এরপর আসছে 3 সংখ্যা বিশিষ্ট। তাহলে এখন আমরা প্রথমটা নিব কি, এবি। তাহলে এবির সাথে কি কি হতে পারে, এবিসি, আর হচ্ছে এবিডি, তাই না। ব্যাস, এরপর আর তো কিছু নাই। এরপরে আর কি কি হতে পারে, এরপরে হইতে পারে, এরপর তো এবির সাথে আর কিছু নাই। এরপর আর কি আছে, এসি আছে, তাই না। তাহলে এসি, এরপরে আর কি হতে পারে, ডি হতে পারে, তাই না। তাহলে এসিডি। আচ্ছা, এরপরে তো আর কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে এডি, কিন্তু এডির পরে তো আর কিছু অ্যাড করার মতো নাই, ভালো কথা। এরপরে আসা হচ্ছে বিসি। বিসি এর পরে কি আছে, ডি অ্যাড করার মতো আছে, রাইট। তাহলে বিসিডি শেষ। এরপরে বিডি, বিডি এর পরে কিছু নাই, বিডি এর পরে তো আর কিছু নাই, তাই না। এরপরে কি আছে, সিডি, সিডি এর পরে কিছু নাই, সো শেষ। তাহলে 3 সংখ্যক উপাদান বিশিষ্ট সকল উপসেট বের হয়ে গেল। এবার আসা হচ্ছে 4 সংখ্যক। তাহলে দেখো আমরা যদি প্রথমটা নেই, তাহলে এবিসি এর পরে ডি, তাহলে এখানে লিখি এবিসি এর পরে, আচ্ছা এটাকে এখানে নিয়ে আসি, তাহলে এবিসি এর পরে আমরা লিখতে পারি হচ্ছে ডি। খেয়াল করে দেখো এবিডি এর পরে কিছু লেখা নাই, এসিডি এর পরে কিছু লেখার নাই, আর বিসিডি এর পরে কিন্তু কিছু লেখার নাই। তাহলে আমাদের 4 সংখ্যক উপাদান সংখ্যক কি সেট হয়ে গেছে। তাহলে এই যে এতগুলো সেট যে লিখলাম, এই সেটের যে সেট, এটা হচ্ছে কি পাওয়ার সেট। এভাবে আমরা পাওয়ার সেটের বের করতে পারি। তো তোমার পাওয়ার সেটটা ঠিক আছে কি না, এটা একটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে তোমার পাওয়ার সেটের উপাদান সংখ্যা, ধরো এখানে এর উপাদান সংখ্যাটা 4টা না, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 এর উপরে 4, মানে যেহেতু এখানে 4টা আছে, ওইটাকে তুমি 2 এর উপর পাওয়ার দিয়ে দিবা। তো 2 টু দি পাওয়ার 4 কত হয়, 16, তাই না। তো তোমার পাওয়ার অফ সেটে বা শক্তি সেটে 16টা উপাদান থাকতে হবে। তাহলে কি কয়টা আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে তোমার সেটটা ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।